আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতা সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত। ইউক্রেনে বিদেশি সেনাদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের নাকে ঘুষি মারার হুঙ্কার রুশ এমপির। আলেপ্পোর আশরাফিয়া এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। ব্রিটেন জুড়ে রেড অ্যালার্ট, ভয়াবহ ঝড়ের আশঙ্কা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতা সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় দেশটিতে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে ইরানের ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। একই সঙ্গে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেহরানের একাধিক এলাকায় বড় জমায়েত হয়েছে। বিক্ষোভকারীরা স্বাধীনতা স্বাধীনতা ও খামেনির পতন চাই স্লোগান দেন। বিক্ষোভে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। আগে তুলনামূলক শান্ত থাকা অভিজাত এলাকাতেও এবার আন্দোলন ছড়িয়ে পড়েছে। তেহরানের পাশাপাশি মাশহাদ, ইস্ফহান, সিরাজ, বুশেহর ও কারাজ শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সরকারি ভবন ও যানবাহনে আগুন দেবার দৃশ্য দেখা যায়। রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কারাজ শহরে গুলির শব্দ শোনা গেছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে, তবে গুলি কারা ছুড়েছে তা নিশ্চিত নয়। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, বিক্ষোভ দমাতে এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে রাখতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এদিকে ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার দাবি করছে, বিদেশি শক্তি এই আন্দোলনে উস্কানি দিচ্ছে। তবে বিরোধী গোষ্ঠীগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকটি সংগঠন নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে দাবি করছে। বহু মানুষ আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও রাজনৈতিক দমননীতি এই বিক্ষোভের পেছনে প্রধান কারণ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ইরানে আরও বড় অস্থিরতা দেখা দিতে পারে। গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাতে বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, গাজা সিভিল ডিফেন্স ও এমার্জেন্সি ডিরেক্টরেট একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। উল্লেখ্য, আল মাওয়াসি এলাকাকে ইসরায়েল তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে নিয়মিত হামলা চালানো হচ্ছে। এদিকে একই দিনে উত্তর গাজা উপত্যকায় পৃথক এক হামলায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখনও পর্যন্ত ৭১,৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ১,৭১,০০০-এর বেশি মানুষ। টানা হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত আরও ৪২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছেন। ইউক্রেনে বিদেশি সেনাদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনে বিদেশি সেনাদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেয় মস্কো। ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধবিরতি হলে সেখানে একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানানোর পর এ প্রতিক্রিয়া এল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনপন্থী পশ্চিমা দেশগুলোর একটি জোটের সামরিক মনোভাবপূর্ণ ঘোষণা ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে।
মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের বৈঠকের পর এই প্রথম প্রতিক্রিয়া জানাল রাশিয়া। ওই বৈঠকে ব্রিটেন ও ফ্রান্স ভবিষ্যতে ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে একটি অভিপ্রায়পত্রে সই করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, প্রয়োজনে কয়েক হাজার ফরাসি সেনা পাঠানো হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এই উদ্যোগের মাধ্যমে এমন একটি আইনি কাঠামোর পথ খুলবে যার আওতায় ব্রিটিশ, ফরাসি ও মিত্রবাহিনী ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপদ রাখতে এবং দেশটির সশস্ত্র বাহিনীকে পুনর্গঠনে কাজ করতে পারবে। এ বিষয়ে রাশিয়ার বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে পশ্চিমা সামরিক ইউনিট, ঘাঁটি, গুদাম বা অন্য কোনো সামরিক অবকাঠামো মোতায়েনকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে ধরা হবে, যা শুধু রাশিয়ারই নয়, ইউরোপের অন্যান্য দেশের নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, এসব ইউনিট ও স্থাপনাকে রুশ সশস্ত্র বাহিনী বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। রাশিয়ার অভিযোগ, কোয়ালিশন অব দ্য উইলিং ও কিয়েভ সরকারের সাম্প্রতিক ঘোষণাগুলো কার্যত একটি যুদ্ধের অক্ষ তৈরি করছে, যা ইউরোপের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জন্য ধ্বংসাত্মক। পশ্চিমা রাজনীতিবিদরা জনগণকে এসব পরিকল্পনার খরচ বহনে বাধ্য করছেন বলেও অভিযোগ করা হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত হওয়া থেকে ঠেকানো এবং রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার রোধ করতেই তারা এই পদক্ষেপ নেয়। রাশিয়া বরাবরই ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনকে অগ্রহণযোগ্য বলে আসছে। অন্যদিকে ইউক্রেন ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের অভিযোগ তুলেছে। তাদের মতে, ভবিষ্যতে রাশিয়ার আরেকটি হামলা ঠেকাতে যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের জন্য শক্ত নিরাপত্তা নিশ্চয়তা জরুরি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনে নিজস্ব সেনা পাঠাবে না। তবে প্যারিসের বৈঠকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে ভবিষ্যৎ হামলা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাকে ঘুষি মারার হুঙ্কার রুশ এমপির। রুশ তেল ট্যাঙ্কার জবদের জবাবে যুক্তরাষ্ট্রের নাকে ঘুষি মারতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। মার্কিনী জাহাজ আটক করে পরমাণু অস্ত্র মেরে উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন তিনি। রুশ এমপি অ্যালেক্সি জুরাভলেভ ইনস্টাগ্রাম পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটা খুব সাধারণ একটা দস্যুপিনা, একটি জাহাজকে সশস্ত্র মার্কিন ফ্লিটের হামলা। এটা রাশিয়ার ভূখণ্ডে হামলারই সমান, কারণ আমাদের পতাকা নিয়েই জাহাজটি যাচ্ছিল। নিঃসন্দেহে এর কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের মিলিটারি মতবাদ এমনকি এমন পরিস্থিতির প্রতিক্রিয়ায় পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। একই সঙ্গে তিনি সাফ বলছেন, প্রাপ্ত তথ্যানুযায়ী একটি রাশিয়ান সাবমারিন এবং আরও কিছু রাশিয়ান জাহাজের কাছাকাছি কোথাও ছিল। টর্পিডো দিয়ে আক্রমণ করা, মার্কিনী কোস্টগার্ডের কয়েকটি কাটার ডুবিয়ে দেওয়া, আমার মনে হয় ভেনেজুয়েলায় বিশেষ অভিযানের পর দায়মুক্তির এক ধরনের উচ্ছ্বাস উপভোগ করা মার্কিন যুক্তরাষ্ট্রকে থামানোর একমাত্র উপায় হল এইভাবে নাকে ঘুষি মারা। দুই পারমাণবিক শক্তিধর দেশ, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফলত রাশিয়ার মাটি থেকে আমেরিকার জন্য আসা এই বার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুশ তেল ট্যাঙ্কার জবদের পরও সেভাবে মুখ খোলেনি ক্রেমলিন। এই পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যায় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। আলেপ্পোর আশরাফিয়া এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া সেনাবাহিনী। সিরিয়া শহরকেন্দ্রের অবস্থিত আশরাফিয়া এলাকায় ব্যাপকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয়া সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে এলাকাটি পিকেকে সংগঠনের দখলে ছিল। আলেপ্পো শহরকেন্দ্রে পিকেকে বিরোধী অভিযানে যুক্ত মারিক সূত্রের বরাতে আনাদোলু জানায়, সিরিয়া সেনারা দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিক থেকে আশরাফিয়া এলাকায় প্রবেশ করে অধিকাংশ অংশ দখলে নিতে সক্ষম হয়েছে। এছাড়াও সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত বিশেষ টাস্ক ফোর্স ইউনিটগুলো আশরাফিয়া এলাকায় প্রবেশ করে তল্লাশি ও চিরুনি অভিযান শুরু করেছে। তবে আশরাফিয়া এবং পার্শ্ববর্তী শেখ মাকসুদ এলাকায় এখনও কিছু কিছু স্থানে তন্ত্রবাদীর গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এ বিষয়ে আলেপ্পোর গভর্নর আজ্জাম গারিব এক বিবৃতিতে জানান, এই দুই এলাকাকে সম্পূর্ণ নিরাপদ করতে এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে নিজ নিজ ঘরে ফেরাতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এসডিএফ নাম ব্যবহার করে পরিচালিত পিকেকে-ওয়াইপিজি গত ৬ ডিসেম্বর থেকে তাদের দখলে থাকা এলাকা থেকে আলেপ্পোর বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এর আগে গত ১০ মার্চ সিরিয়ার সরকার ঘোষণা দেয়, এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই ঘোষণায় সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা পুনর্ব্যক্ত করা হয় এবং দেশ বিভাজনের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়।
সিরিয়ার সরকার পিকেকে-ওয়াইপিজিকে চুক্তির শর্ত মেনে চলতে এবং আলেপ্পোতে হামলা বন্ধ করার আহ্বান জানালেও গোষ্ঠীটি হামলা অব্যাহত রাখে। এর পরিপ্রেক্ষিতে সিরিয়া সেনাবাহিনী শেখ মাকসুদ এবং আশরাফিয়া এলাকায় তন্ত্রবাদী অবস্থান লক্ষ্য করে লক্ষ্যভিত্তিক অভিযান শুরু করে। সংঘর্ষ চলাকালীন তন্ত্রবাদী গোষ্ঠীটি আলেপ্পোর বহু বেসামরিক বসতিতে হামলা চালায়। ৬ ডিসেম্বরের পর থেকে চালানো এসব হামলায় এখনও পর্যন্ত ৯ জন সিরীয় নিহত হন এবং ৫৫ জন আহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। আলেপ্পো সিটি সেন্টার কমিটি জানিয়েছে, হিংসার কারণে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪২,০০০-এ। ব্রিটেন জুড়ে রেড অ্যালার্ট, ভয়াবহ ঝড়ের আশঙ্কা। যুক্তরাজ্য জুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। শক্তিশালী ঝড়, প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় আজ বুধবার বিকেল থেকে বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই সতর্কতাকে জীবন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের সময় অনেক এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইলেরও বেশি গতিতে বাতাস বয়ে যেতে পারে। তীব্র বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় ১ ফুট পর্যন্ত তুষার জমার আশঙ্কা করা হয়েছে। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। কোস্টীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বড় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও ছাদ ক্ষতিগ্রস্ত এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রান্তির ঝুঁকিও দেখা দিয়েছে। ভারী বৃষ্টির কারণে অনেক এলাকায় হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তুষার ও বরফে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়বে, যা যান চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। রেল, বাস ও বিমান চলাচলেও বড় বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হবার পরামর্শ দিয়েছে। ঝড়ের সময় ভ্রমণ এড়িয়ে চলতে এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বিশেষ জরুরি অবস্থার ক্ষেত্রে কিছু এলাকার স্কুলসমূহও বন্ধ ঘোষণা করা হতে পারে এবং তা অভিভাবকদের টেক্সট মেসেজ, ইমেইল ও স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রয়োজনীয়ভাবে স্কুল বন্ধ করা হবে না।